একেবারে গোড়াতে আপনাদের নমস্কার জানাই। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রংটা গেরুয়া। এই দুদিন আগেও, দুদিন কি 3 দিন আগেও নীল সাদা ছিল, নীল সাদা থেকে সম্পূর্ণ গড়িয়ে গিয়ে গেরুয়া রং হয়েছে। মানুষ ম্যান্ডেট দিয়েছে। একেবারে গোড়াপত্তনে যে কথাটা বলতে হয় যে দেখুন, আমরা মিডিয়া ওয়ার্ল্ডের লোক, আমরা কেন অনেকেই ধরতে পারেনি যে এরকম একটা ফলাফল হবে। কিন্তু কোনো কিছু কমেন্ট করার আগে দু একটি কথা বলে দিই। পৃথিবীতে যে কোনো পেশাই থাকি না কেন, আমি যদি খেলাধুলার জগতে থাকতাম, খেলাধুলার কথা বলতে বলতেও হয়তো বলতাম সচিন তেন্ডুলকার আমার খুব ফেভারিট। বলার অধিকার নেই কিন্তু আমার। কেন নেই? কারণ পার্টিকুলার কাউকে আমার প্রশংসা করার অধিকার নেই, এটা মানে খেলোয়াড় জীবনে। আমি যদি আইন কানুন আদালতের সাংবাদিক হতাম, তাহলে কোর্টে কোনো বিচার হলে তার সমালোচনা করতাম না। আমি শুধু জাজমেন্ট কি হলো, জজ সাহেব কি বললেন বা না বললেন, এটা। রাজনৈতিক অনুষ্ঠান করতে গেলে কোনো পক্ষকে সমর্থন বা অসমর্থনের প্রশ্ন নেই, কিন্তু এটাই আজকের চালু রীতি এবং সবাই করছেন। এবং কোনো একটি চ্যানেল সম্বন্ধে বা কোনো একটি খবরের কাগজ সম্বন্ধে যদি বলতে পারেন যে একেবারে নিউট্রাল নিউজ করছে, তাহলে আমি আর এনকে ডিজিটালে মুখ দেখাবো না, এত বড় কথা বলছি। এবার আমার অ্যালিবাই থেকে আমি বলি যে আমি 80-র দশকে ছাত্র পরিষদ করতাম, পুরো দস্তুর। এবং করতে 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 ন্যাচারালি আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে পারেন যে একটা ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম, চাকরি জীবনে ঢুকে যাই। কিন্তু চাকরি করেছি এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতিটাও করেছি, যুব করেছি। প্রথম থেকে ছাত্র পরিষদ করেছি, তার থেকে যুব করেছি। এবং ওই দিনের শেষে অফিস থেকে ফিরে পার্টি অফিসে একবার যাওয়ার হ্যাবিট ছিল। এবং ইন্দিরা রাজীব থেকে শুরু করে কংগ্রেসের প্রতি একটা অসম্ভব টান ছিল। এবং আমরা মনে প্রাণে চাইতাম যে সিপিএম কে দূর করা হোক। এটাই কংগ্রেসের রীতি। আবার সিপিএম যারা করতো তারা মনে করতো যে এই কংগ্রেস মানেই হচ্ছে গিয়ে 72 থেকে 77-এর গন্ডগোলের চরিত্র। স্বাভাবিক। এবং তারপরে করতে করতে 2000 সালে গিয়ে আমি 1999 সালে আমি মিডিয়াতে যাই। এবং 2001-এ এই সময়টা আমাদের মিডিয়া নিউজ চালু করে। এবং নিউজ চালু করার পর সরাসরি আর কোনো পক্ষকে সমর্থনের প্রশ্ন আসে না। কিন্তু তার মধ্যে যে ঘটনাটি ঘটে, সেটা যেহেতু আমরা মমতাদিকে ভালোবাসতাম বা মমতাদিকে ভালোবাসি, দৃঢ়তার সঙ্গে বলবো, ফলে তার প্রতি একটা অনুরাগ, তার প্রতি একটা দুর্বলতা, এটা চিরকাল ছিল। তার কারণ তার লড়াইটাকে আমাদের উদ্বুদ্ধ করেছিল আমাদের যৌবনে। আজকে বৃদ্ধ হয়ে গেছি এবং সেটা আমাদের কাছে একটা মস্ত বড় প্রাপ্তি ছিল। এবং আমার বললে বিশ্বাস করবেন না যে আমার এমন অনেক বন্ধু ছিল যারা হয়তো সিপিএম করতো, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম ক্ল্যাশ ছিল না, তাই নেই। যার যাকে ভালো লাগে, এটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে। এখন হয় কি যে মিডিয়া জগতে ঢুকলে যতই যাই বলি না কেন, কোনো একটা দিকে সফটনেসটা থাকেই, যেটা মমতার প্রতি আমার ছিল বা আছে। কাজেই আপনারা যদি এমন ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া বা তার ঘনিষ্ঠ হওয়ার জন্য বিরাট কিছু প্রাপ্তি হয়েছে, তাহলে এই একই সেই পর্দার টাকে ব্যাকড্রপ না করে একটা বেশ ভালো সালো একটা সেট বানিয়ে কিন্তু অনুষ্ঠান করতে পারতাম। আমার ক্ষমতা নেই। কারণ আমি একটা জিনিস আপনাদেরকে খোলাখুলি আজকে বলি, আমার পিতা প্রয়াত প্রফুল্ল কুমার গুপ্ত, তিনি কিন্তু 45 সালে আর্মিতে যোগ দেন এবং সিঙ্গাপুরে পোস্টেড ছিলেন। পরে তিনি সেখান থেকে চলে আসেন কলকাতায়। তারপর তো ব্রিটিশরা চলে যাওয়ার পর তার আর ওই চাকরির এক্সিস্টেন্স ছিল না। আমার নিচের তলায় থাকে, আমি আগেও বলেছি, আমার ছোট পিসি, তিনি এখনো জীবিত। 1971 সালের যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, দেখুন কত লোক কত কিছু হয়েছে, কিন্তু আমার মানে মাতৃসমা পিসির যে হাজবেন্ড, পিসমশাই, লেফটেন্যান্ট কমান্ডার রজত কুমার সেন কিন্তু প্রাণ দিয়েছিল। ফলে আমার কিন্তু একটা বরাবর পাকিস্তান বা মুসলমানদের উপর একটা রাগ থাকার ব্যাপার ছিল, স্বাভাবিক। কিন্তু সেটা থাকেনি। তার কারণটা হচ্ছে যে আমার আদর্শগতভাবে আমার ভেতরে যেই ব্যাপারটা আছে, সেটা কিন্তু পুরোপুরি ধর্মনিরপেক্ষ। এবং আমি ছোটবেলা থেকে স্কটিশ স্কুলে পড়েছি বা ক্যালকাটা টেকনিক্যালের ছাত্র ছিলাম। আমি কিন্তু আমার আদর্শটা নিয়েই চলেছি এবং তার থেকে বিচ্যুতি হয়নি। ফলে কংগ্রেসের প্রতি টান ছিল। পরবর্তী অধ্যায়ে যখন বুঝলাম যে সিপিএম কে কংগ্রেস তাড়াতে পারবে না, তখন মমতার দিকে স্বাভাবিকভাবেই আমার ঝোঁকটা আসে, আকর্ষণটা আসে। আপনারা যদি মনে করেন যে এটা আমার অপরাধ, তাহলে তলায় লিখবেন যে আপনি অপরাধী।
আপনারা প্রত্যেকেই তো কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, অস্বীকার করতে পারবেন কি? যারা আমার ফেসবুকে খিস্তি খেউর করেছে তারা নিশ্চয়ই বিজেপিকে ভালোবাসে। এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা হিংস্রতা রয়েছে, এবং এই হিংস্রতার সৃষ্টিটাও হয়েছিল কিন্তু ওই 90 দশক, 2000 ইত্যাদি ইত্যাদি সালে। এবং এমনটা আমি দাবি করবো না যে সেটা তৃণমূলের আমলে একেবারে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল, কোনো হিংস্রতা নেই, সব আমরা ভালো মানুষ ইত্যাদি। তো সেই সূত্র ধরেই আজকে বলি, বাংলা কিন্তু আর তৃণমূলের হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রসূন গুপ্তা এখন কিন্তু একই ব্যক্তি। তিনি হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি এখনো আমার সিটিভিএন চ্যানেল থেকে প্রাক্তন হয়নি। ও আরেকটা কথা বলে রাখা ভালো, যে সিটিভিএন চ্যানেল মাঝে মাঝে খুব বিপজ্জনক অবস্থা যখন আমাদের জীবনে আসে, সাংবাদিকতা করতে গিয়েও তো বিপদ, যে এই শয়ের বাচ্চা বা খয়ের বাচ্চা, এটা তো মমতাকে টেনে যে ধরে পেটা ইত্যাদি, সেটা করার ক্ষমতা কারণ নেই, কারণ আমি রেজিস্টার্ড সাংবাদিক। কিন্তু আমার কোম্পানি আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাই এই অনুষ্ঠান থেকে সিটিভিএন এর কর্তৃপক্ষ এবং তার মালিককে আমি কৃতজ্ঞতা জানাই। এই নিয়ে কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চ আমি শুরু করছি। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। এই অবস্থাটা হলো কেন? পর্যালোচনা বিশ্লেষণ এখনো পর্যন্ত সেইভাবে শুরু হয়নি, কিন্তু আপনাদের যদি স্মরণে থাকে, আমি কিন্তু এনকে ডিজিটালেই এসে বলেছিলাম উত্তর বাংলা থেকে ঘুরে এসে হাল খুব খারাপ। তা প্রবীরদা বলেছিলেন যে না, মনে হয় সেরকম খারাপ না, অনেকটা রিকভার করেছি ইত্যাদি। কিন্তু আমি উত্তর বাংলাতে যে গিয়েছিলাম, আপনাদের কাছে সেই বিবরণও দিয়েছিলাম যে একেবারে কাঁচরাপাড়া থেকে শুরু করে, কাঁচরাপাড়াও না, ব্যারাকপুর থেকে শুরু করে আমি যে লম্বা জায়গাটাতে গিয়েছিলাম, সেই জায়গাতে আমি সুবিশাল মুসলিম ভোট দেখেছিলাম, সুবিশাল মতুয়া শ্রেণী বা হিন্দুদের ভোট দেখেছিলাম, এবং টোটাল মানে ডুয়ার্স তরাই অঞ্চলে সাংঘাতিক রকম হিন্দুত্ববাদের চিত্র দেখেছিলাম। সতর্ক করেছিলাম তৃণমূল কংগ্রেস আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে ওখানে কিন্তু পজিশন খারাপ, এবং একটা আসনও পাইনি কোথাও, ডিস্ট্রিক্ট টু আপ টু ডিস্ট্রিক্ট ফাঁকা হয়ে গেছে। তো এই হালটা হলো কেন? প্রথম আমি বলবো যে পাবলিক ম্যান্ডেট, মানুষ ভোট দিয়েছে, কিন্তু মানুষ মানে কোন মানুষ? যেখানে 91 লক্ষ লোকের নাম বাদ যায়, বা 27 লক্ষ নাম থাকা সত্ত্বেও, মানে তাদের নাম রাখা উচিত সে সত্ত্বেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, এবং মাননীয় বিচারপতি বলে যে এই বছর কেন, সামনের বাড়িতে। অর্থাৎ পুরো প্রোগ্রামটা সেট করা ছিল, এবং এই সেটিং এর জায়গাটা আমি অবশ্যই বিজেপির এখানকার নেতা বা সেখানকার নেতা বা দিল্লির নেতাদের থেকে অনেক বেশি কৃতিত্ব দিই আরএসএস কে, কারণ তারা জানে যে একটা রাজনীতি করতে গেলে কিভাবে একটা স্টেটকে দখল করতে হয়। তারা বিহার দেখিয়েছে, তারা হরিয়ানা দেখিয়েছে, তারা উড়িষ্যা দেখিয়েছে, এবং সমস্ত কিছু দেখানোর পর তারা বাংলাকে দখল করলো, যে বাংলাকে দখল করাটা প্রায় অসম্ভব। যে পাঞ্জাবকে দখল করা যায়নি আজ অব্দি বিজেপি, যে তামিলনাড়ুকে দখল করতে পারেনি, যে কেরালকে দখল করতে পারেনি, এবং তামিলনাড়ু, কেরালের বা ধরুন তেলেঙ্গানা, ওই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত একক শক্তি বিজেপির কোথাও নেই। না তেলেঙ্গানাতে আছে, না অন্ধ্রতে আছে, না তামিলনাড়ুতে আছে, না কেরালে আছে, চারটে স্টেটের কোথাও নেই। কেন নেই? কারণ তাদের কাছে একটা আদর্শগত ব্যাপার রয়েছে, যে আমরা লোকাল পার্টি, ডিএমকে এডিএমকে, একটা নতুন পার্টি হয়েছে কি টিকে এইটে, এবং কেরালের কাছে পরিষ্কার হয় সিপিএম নইলে কংগ্রেস, বা বাম বা কংগ্রেস। কেন বিচ্যুতি হয়নি? কারণ তারা উত্তর ভারতের তথাকথিত এই হিন্দুত্ববাদ বা জয় শ্রীরামকে তারা মানে না। কেন মানে না? কারণ তাদের কাছে মনে হয়েছে যে রাম নামক চরিত্রটি তাদের কাছে গ্রহণযোগ্য না, তারা এবারও জেতায়নি। তাহলে আমাদের উত্তর ভারতের কালচারটি যে ধীরে ধীরে প্রবেশ করলো বাঙালির মধ্যে, এটা বোধহয় ধরতেই পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রথমে আমি বলবো যে পাবলিক ম্যান্ডেটের জায়গায় তারা কিন্তু আরএসএস এর কাছে লাড্ডু পেয়েছে, এবং আমি বলেছিলাম যে তৃণমূলের যে চুনোপুটি যে নেতা ফেতা রয়েছে থেকে শুরু করে যারা মানে মাস গেলে লাখ লাখ টাকা রোজগার করে, তারা কি শুধু রোজগারই করে নাকি এলাকার নিয়ে থাকে? আমার দৃঢ় ধারণা যে তারা আমলই দেয় না, তারা ধরে নিয়ে যে আইপ্যাক যা করার করে দেবে, আমাদের কি করার আছে। গতবারও আইপ্যাক মানে বৈতরণী পার করে দিয়েছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলা যায়, এবারও বৈতরণী পার করিয়ে দেবে। কিন্তু তারা খেয়াল করেনি ঘরে ঘরে গিয়ে সংঘ পরিবার মানুষকে রিয়েলাইজ করিয়েছে যে আপনি হিন্দু,
আপনার এই হিন্দুত্বটা নষ্ট হয়ে যাবে, এবং এটা পাশে বাংলাদেশ রয়েছে, এই উগ্র ইসলামীবাদ ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এদের হাত থেকে রক্ষা পেতে গেলে আপনারা হিন্দুদের বাঁচান। যে রেটে মুসলিম সংখ্যায় বাড়ছে, এইগুলো তাদের ফান্ডামেন্টাল কথাবার্তা ছিল, আমল দেয়নি। এবং আমল দেওয়ার থেকে তারা দেখেছে যে আরে প্রচারে অভিষেকের মানে মিটিং এ বিরাট ভিড় হচ্ছে, এখানে বিরাট ভিড় হচ্ছে, কিন্তু ভিড়গুলো যখন হচ্ছে তখন আইপ্যাকের সংগঠন কি করেছে সেটা নিয়ে মানে প্রশ্ন থাকতেই পারে। কারণ একটা ব্যাপার তো ঠিক, যে প্রশান্ত কিশোর আর আইপ্যাকের বাকিরা এক নয়। এই প্রশান্ত কিশোর দিয়ে কিন্তু তামিলনাড়ুতে বুদ্ধি দিয়ে তার লোককে নামায়নি, স্রেফ বুদ্ধি দিয়ে ওই ছেলেটিকে জেতালো, এবং তার বুদ্ধিতে চলে কিন্তু 200-র উপর আসন পেয়ে গেল। তো তাহলে একেবারে কি প্রশান্ত কিশোরকে অগ্রাহ্য করা যায়? প্রশান্ত কিশোর ব্যাট প্লেয়ার, তিনি নিজের জন্য খেলতে নেমে 0 রান করেছে, বাট গুড কোচ। একেবারে তার কোচিং এর স্টাইল কিন্তু বলতেই হয় রবি শাস্ত্রী বা গৌতম গম্ভীরদের মতো, যে দলকে কিভাবে জেতাতে হয় তার জন্য ছলে বলে কৌশলে যে করে করতে হয়। তো সেই প্রশান্ত কিশোরকে আমল দেওয়া হলো না, তার অ্যাডভাইস নেওয়া হলো না, তার চেলা চামুন্ডারা পুরো ডুবিয়ে দিয়ে চলে গেল। এটা একটা পার্ট। এবং সব থেকে বড় কথা যেটা অ্যাবসলিউটলি কাজ করেছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে পাবলিক ম্যান্ডেট। মানুষ খুব ক্ষিপ্ত ছিল তৃণমূলের উপর। শুধুমাত্র ওই হিন্দু মুসলমান করা হলো এবং হিন্দুত্ব ভাগ হলো, আর মানুষ তাই দেখে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ভোট দিয়ে দিল, এটা ভাবা ভুল। কারণ এলাকার পর এলাকাতে যে বিপুল পরিমাণ অর্থ উড়েছে, যে করাপশন দেখা গেছে, সেটা তো একটা পার্ট। এক একটি অঞ্চলে সেগুলো, আজকে গ্রামে কেন ভোট পেল না মমতা ব্যানার্জি, এটা তো ভাবতে হবে। এবং একই সাথে শহর অঞ্চলে তো মানে দাপট, কি প্রবল দাপট হয়েছে। এবার আপনারা বলবেন যে এটা প্রতিবাদ তো করেনি, ঢের করেছি, নাম ধরে ধরে করেছি, এবং এগুলো ওপেনলি আমরা বলেছিলাম যে এই যে কাণ্ড কারখানা হচ্ছে, এই মানে দাদাগিরি এবং নেতাগিরি, এগুলোর দিকে নজর দিন। এবং গত পরশুদিনও প্রবিদ্যা বলেছেন এখানে যে এই যে দেবাংশু ভট্টাচার্য, এই যে কি তৃণাঙ্কুর, সে কি ভট্টাচার্য বোধহয়, এই সমস্ত চুনোপুটি নেতা যাদেরকে কেউ চেনে না, হঠাৎ করে উঠে এসে তারা রাতারাতি নেতা হয়ে গেছে, নেতা হয়ে গাড়ি পেয়ে গেছে, গাড়ি পেয়ে তারা 2-4টে চামচে পেয়ে গেছে পেছনে। এবং আরেকজন রয়েছেন যার সমালোচনা না করলে অপরাধ হবে, সেটা হচ্ছে নোয়াপাড়া। আমি কবে থেকে বলেছিলাম যে নোয়াপাড়ার কন্ডিশন কিন্তু খুব খারাপ। সেখানে অর্জুন সিং ড্যাং ড্যাং করে জিতে গেল, এবং অর্জুন সিং জিতে গেল, বাঙালির ভোটটাও অর্জুন সিংই পেল। কেন অবাঙালির ভোটটাতে তিনি পিছিয়ে গেলেন না? তার কারণটা হচ্ছে নোয়াপাড়ার ইছাপুর টিছাপুর যে অঞ্চলটি রয়েছে, সেখানকার কাউন্সিলর বোগাস। ফেসবুক থেকে কাউন্সিলর রয়েছেন এক মহিলা, তার দাপট কি, মানে আমচা চামচা গোছাতে শুরু করেছে। এখন তিনি প্রোফাইল লক করে বসে আছেন। দিস ইজ দ্য কাওয়ার্ডনেস। এইভাবে রাজনীতি হয় না, রাজনীতিটা মাঠে নেমে করতে হয়। রাজনীতিটা আমরা কিন্তু মাঠে নেমে করেছি, এবং আমরা কলার ধরে ধাক্কা খেয়েছি, ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে বুথ থেকে, এমন দিনও আমাদের গেছে। আজকে নতুন না, 34 বছর শাসনটা আমি দেখেছি, 34 বছর শাসনটা আমরা দেখেছি। কিন্তু একটা কালচার ছিল যে সিপিএম অন্তত ভোটটা হয়ে গেলে তারা চুপ মেরে যেত। হ্যাঁ, তাদের যাদের রাগ গুন্ডা মস্তান, তাদের যে তাদের হাতে 55,000 খুন হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু জেনারেল লোককে তারা হ্যারাস করতাম। জেনারেল লোককে হ্যারাস কিন্তু তৃণমূলের ছেলেপুলেরাও করেনি। কিন্তু তারা কি করেছে, বাড়ি তুলতে গেলে এখান থেকে পয়সা দাও, ওখান থেকে এই করো সেই করো করে একটা মানে ব্যাড ইমেজ তৈরি হয়েছে। সেগুলো তো অস্বীকার করে লাভ নেই, এবং সেই জিনিসগুলোকে অ্যাডমিট করার তো জায়গা নেই। আপনার এলাকায় হয়েছে, আমার এলাকায় হয়েছে, আপনারা তো হ্যারাস করেন, যেটা সিপিএম করতো, পার্টি অফিসে চলে এসো আমি দেখছি, সেটা তৃণমূল করেন। কিন্তু এটা একটা অংশ। তারপরে ধরুন আরজিকর কাণ্ডটাও একটা মোটামুটি ছায়া ফেলেছে। তারপরে যুবক বৃন্দদেরকে 1,500 টাকা করে দিয়েছে, তারা কেউ ভোট দেয়, তারা 1,500 টাকা করেই পাচ্ছে। মহিলাদের কাছে একটা টোপ দেওয়া হয়েছিল যে 3,000 টাকা করে পাবে, মহিলারা সেই টোপটা খেয়ে গেছে। এগুলো কিন্তু বিষয়, কিন্তু আসল বিষয়টা ভিন্ন। তার আগে একটা বিরতি নেব। এই আসল ঘটনাটা কি আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলবো, এবং তার একটা রচনা লিপি আমি তৈরি করে দেবো, এবং সেটা আপনারা মিলিয়ে দেখবেন যে আপনি সত্যি না আমি সত্যি। যাবো একটা বিরতিতে, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। এবারে যে ঘটনাটি ঘটেছে সেটা খুব মারাত্মক। দুটি ঘটনা বলি। দেখুন, সময়, সুসময়, দুঃসময়, এই যে কথাটা বলে যে এখন আমরা সময়ের উপর রয়েছি, যে আমরা দেখছি যে রাতারাতি একটা পশ্চিমবঙ্গ পরিবর্তিত হলো, মানুষের ভোটে হলো। এবার সুসময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তাদের অনেকেই পাল্টি মেরে গেছে। অনেক মিডিয়া হাউস যারা তার সঙ্গে লন্ডনে গেছেন, এখানে গেছেন, আমার বাবার ক্ষমতা নেই লন্ডনে যাওয়ার মতো 2 লাখ টাকা খরচা করেন। আমি খুব ছাপোষা মানুষ মশাই। অনেকেই বলছেন যে লন্ডনে গিয়েছিল, চুরি করেছে। আমি লন্ডন কেন, আমি নেপালে কোনোদিন যাইনি। মোল্লার দৌড় মসজিদ যে যেরকম বলে, আর হিন্দুর দৌড় পুরুতের দৌড় মন্দির, সেরকম আমার দৌড় হচ্ছে গিয়ে ওই কি বলে জায়গাটার নাম, নেপালের বর্ডার বলুন বা ভুটানের বর্ডার। পাহাড়ের উপরেও ভুটানেও যায়নি, সম্ভব না। তো তাদের যাদেরকে সব সঙ্গী সাথী করে বড় বড় মিডিয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত ব্যাপার ছিল যে তার সার্কেলের, আমি আগেও বলেছি যে তার সার্কেলের এরকম 10, 12, 15 জন, একজন তো ক্যান্ডিডেটই হয়েছিলেন এবং হেরেওছে। তো তার সবসময় তাদের উপর নির্ভর করেছে, তাদের কাছ থেকে খবরাখবর নিয়েছেন এবং ফলের ফল হয়েছে কাঁচকলা হয়েছে, কারণ তারা তাকে সংবাদটাই দিতে পারেনি, এমন সাংবাদিকদের নিয়ে তিনি ঘুরেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি সমালোচনা করছি না, আমি বলছি যে গতকাল কলকাতা টিভির মৌপ্রিয়া নন্দী অনির্বাণ চৌধুরীর সম্বন্ধে একটা মারাত্মক অভিযোগ এনেছেন এবং শুনলাম তাতে যা যে তার বউকে নাকি সরকারি চাকরি দেওয়া হয়েছে, তার চাকরিটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেট করেছেন ইত্যাদি। এই যদি ঘাটা যায় না, তাহলে অনেকের বউ ভালো সুবিধা পেয়েছে বা অনেকের ছেলে মেয়ে ভালো সুবিধা পেয়েছে, যেরকম সিপিএম এ পেত, সাংবাদিক মহলেও কিন্তু অনেকে ফ্ল্যাট পেয়েছি আর ইয়ে করেছে। তো সেসব ধান্দাবাজির মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমার বাবার দেওয়ায় ফ্ল্যাট না, বাবার নামে যখন বাড়িটা ইয়ে হলো, ফ্ল্যাট বাড়ি হয়ে গেল, বাবার অংশটা আমি পেয়েছি, বোনকে বোনের টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে এগুলো আমাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি, কিন্তু তা না। আমরা একাদশীর দিন আমি যাই, দিদিকে প্রণাম করি, তিনি আশীর্বাদ করেন, একটা মিষ্টির প্যাকেট দেন। কালী পুজোর দিন যাই, একেবারে থালা ভর্তি করে প্রসাদ দিয়ে দেন, বৌমাকে দিও। প্রত্যেকটা জায়গায় গ্রিটিং পেয়েছি। খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে সেই লাস্ট গ্রিটিংটা যখন পেয়েছিলাম, আমার কেন জানি মনে হচ্ছে যে এটা কি লাস্ট গ্রিটিং, তারপর থেকে আর গ্রিটিং আসবে না। আশা করি বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি আর যাই করুন, প্রসঙ্গগুপ্তকে অন্তত একটা গ্রিটিং পাঠাবেন। মানে প্রাপ্তি শেষ, একটা জিনিসই অপেক্ষা করছে, সেটা মৃত্যু, হুইচ ইজ কামিং এনি ডে, যে কোনো দিন আসবে। তাকে পরম আনন্দে একেবারে জড়িয়ে ধরে চুম্বন সহযোগে গ্রহণ করতেই হবে, সেটা আমার আগে হয়তো আপনাদের পরে। তো এটা যেমন ঘটনা ঘটলো, আরেকটা ব্যাপার যে মানুষ ভোট দিয়েছে, বিজেপি 200-র উপর আসন পেয়েছে, মানুষের ভোট ছাড়া তো হয় না। কিন্তু আমরা বাঙালি, আমরা ফাঁট মেরে বলতাম যে বাংলা আজকে যেটা ভাবে, ভারত কালকে সেটা ভাবে। সেসব দিনটা শেষ হয়ে গেল। বিজেপি জিতলো বলে বলছি না, বাঙালি দুভাগে ভাগ হয়ে গেল। বাঙালি যেটা বলতো যে আমরা বাঙালি, আমিও বলেছি আপনাদের এখানে বিভিন্ন সময় যে আমরা কি কোনো বিরিয়ানির দোকানে গিয়ে দেখি যে লোকটা মুসলমান না হিন্দু। তো সেই জায়গাটায় ইউনিক ভাবে হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালিতে ডিভাইড হয়ে গেল, বা মুসলিমকে আর বাঙালি বলে কি হয়, মুসলিম ইউনিক ডিভাইড করে দিল। এবং এত ভালো ডিভিশনটা হয়েছে যে একটা হিউজ নাম্বার অফ ভোট পড়লো। আপনারা খেয়াল করে দেখুন যে তৃণমূল, এই বিজেপির যে কজন জিতেছে প্রত্যেকেই হিন্দু, কোন মুসলমান ক্যান্ডিডেট করেনি, তো জিতবে কি? আর বিরোধীরা যারা জিতেছে, সে কংগ্রেস বলুন, সিপিএম বলুন বা তৃণমূল বলুন, 60%, 65% মুসলিম। তার মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা সব মুসলিম পার্টি,
এরা বিরোধী আসনে গিয়ে বসবে, অর্থাৎ একটা সেকশন অফ মুসলিমরা বিরোধী আর একটা বিগ সেকশন অফ হিন্দুরা কিন্তু সরকারে, এটা পরিষ্কার হয়ে গেল। ফলে রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, এসব বড় বড় লেকচার কাল থেকে আর মারব না, কারণ আমি তো উচ্চ বর্ণের হিন্দু। হ্যাঁ, গুপ্ত শর্মা আমাদের বইতে আছে, উচ্চ বর্ণের। আমাদেরকে সকালবেলা উঠে এখন প্রণাম করে ভাত খেতে হবে, ঠাকুর ঘরের সামনে বসতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা করতে হবে। এতদিন করিনি, খুব দুঃখ পেয়ে কথাগুলো বলছি জানেন। বিশ্বাস করুন, আমার স্কুলের সব থেকে প্রিয় বন্ধু ছিল হাইউল আলী খান। তখন নকশাল পিরিয়ড না, পকেট থেকে পয়সা নিয়ে নিত, প্রবীর ঘোষ টোষরা এরা পয়সা দে, পশুন পয়সা দে। তা হাইউলের কাছে আমার পয়সাগুলো রাখতাম, আমার বাড়ি ফিরতে হবে। তো এই হাইউল ছিল আমার প্রাণের বন্ধু, হাইউল আলী খান। আর আমার ক্যালকাটা টেকনিক্যালের আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল শেখ মোহাম্মদ আলী, অবশ্য মেদিনীপুরের বাঙালি। তো সেই সংস্কৃতি থেকে আজ আলী আর আমি আলাদা হয়ে গেছি, আমরা আলাদা। ও মুসলমান, আলী বাঙালি না, ও মুসলমান, আমি বাঙালি না, হিন্দু। আসুন না, আগামী দিনগুলো অন্তত 5 বছর ও মুসলমান আর আমি হিন্দু এই সিস্টেমের সঙ্গে পা মিলিয়ে চলি। কি পারবেন না? আমিই পারবো না, তো আপনি পারবেন কি? মার্জনা করবেন, অনেক লম্বা চওড়া কথা বললাম, আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, আবারও নমস্কার জানাই এবং আবারও আদাব জানাই এবং সেলাম জানাই আমার মুসলিম বন্ধুদের। এবং অবশ্যই বলি, লড়াকু মমতার বয়স এখন 72। এই ঝুট ঝামেলা চোরচোট্টা চিরিংবাজদের বাদ দিয়ে ভাবুন, ভেবে আবার লড়াইয়ে নামুন, কারণ আপনার বিরোধিতা কিন্তু আপনার মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি শক্তিশালী। কেন নামবেন? যাতে এ রাজ্যের সংখ্যালঘুরা সাবধানে থাকতে পারে, তারা যেন একই সুবিধা পায় যেটা প্রসূন কুমার গুপ্তা শর্মা পাবে, সেটা যেন ওই শেখ মোহাম্মদ আলীও পায়। তাদের দিকে নজর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার পথে নামুন। কারণ আপনি পরাজিতা, আপনি নিজেই স্বীকার করেছেন, আপনি ফ্লাইং বার্ড এটাও স্বীকার করেছেন। এখন আপনি কংগ্রেস বা সমস্ত ইন্ডিয়া জোটের কথা বলছেন, এটা আগে ভেবে কংগ্রেসের সঙ্গে যদি হাত মেলাতেন তাহলে অন্তত 120টি আসন পেতেন। কারণ মুসলিমদের ভোটটা এত ডিভাইড হয়েছে, যার জন্য উত্তর দিনাজপুর বলুন, বালুরঘাট বলুন, উত্তর 24 পরগনা বলুন, যে আইএসএফ ফাইএসএফ বা কংগ্রেসের যে কাটাকাটিটা নর্থ বেঙ্গলে হয়েছে, সাউথ বেঙ্গলে কিন্তু আইএসএফ টাইএসএফ এর সঙ্গে কাটাকাটি হচ্ছে। এই কাটাকাটিটা হতো না। মুসলিমরা ভুল করেছে, বোকামি করেছে, এক বজ্ঞা তারা হতে পারেনি, যার জন্য এই দুরবস্থা। সতর্ক থাকবেন ভাই, আনন্দে থাকবেন প্রত্যেকে, কারণ একটা নতুন সরকার এসে তার সম্বন্ধে বাজে কথা বলার আমার কোনো অধিকার নেই, যেখানে জনগণ তাদেরকে ভোট দিয়েছে। বিজেপি সরকারের কাছে অনুরোধ, তার মধ্যে অনেক প্রাজ্ঞ লোক রয়েছে, শ্রমিক ভট্টাচার্যের মতন মানুষ রয়েছে, স্বপন দাশগুপ্তর মতন মানুষ রয়েছে, যার প্রশংসা এখান থেকে করেছি। দেখবেন ভাই, সংখ্যালঘুরা যেন বাঙালি হয়ে বাঁচতে পারে। শেষ করছি।